Hello my dear learners, I am Mahabul Haq, Assistant Teacher of English, Rohim Afsar, Secondary Girls School, Bhadamara, Kustia. Perhaps all of you are well by the grace of Allah, though we are passing a very critical time because of COVID-19. Today, I have appeared before you to discuss the conditional sentences. These are very important. These are very important for all kinds of students, including SSC, HSC, especially most appropriate for the admission seekers and job seekers. So it is time to learn conditional sentences. It is time to learn conditional sentences so that we can befit ourselves in the context of the any competitive examination. You see conditional sentences in the board. Today I want to discuss the conditional sentence with you elaborately. Conditional sentence means sharto. Some of you think that there are only 3 kinds of conditional sentence. Actually there are 4 kinds of sentence. There are 4 types of conditional sentence. These are very important, not only any examination but also very important in our day-to-day life, at the time of speaking, at the time of reading, writing, every steps of our life. So my dear students, be ready, ready your book title, take down, jot down what I am going to tell you, what I am going to teach you. So let's go start. Condition means শর্ত, তার মানে এটা কি শর্ত। তো আমি তোমাকে বললাম কি যে দোস্ত তুই আমার সাথে ভেড়ামারি যাবি, তো বললো কি যে ভেড়ামারি যাবো কিন্তু শর্ত হচ্ছে মিষ্টি খেতে দিতে হবে। তার মানে এই যে আমি তোমাকে শর্ত দিয়ে দিলাম, তুমি আমাকে শর্ত দিয়ে দিলা কি যে ভেড়ামারায় যেতেই হলে নাকি তোমাকে মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি খাওয়ার বিনিময়ে তোমাকে কি করবা, তুমি আমার সাথে যাবা। তো এটা হচ্ছে শর্ত। দেখে যাক একটা সেন্টেন্স লিখি আমরা প্রথমে। যেমন আমি লিখলাম কি যে ইফ ইউ স্টাডি ওয়েল, ইউ উইল গেট এ প্লাস। দেখো এটা ইফ যুক্ত। আমরা যেন সব জায়গাতেই ভাবি ইফ মানে যদি, আর আমি পরে দেখাবো ইফ মানে সবসময়তেই যদি না, ইফের আরও অন্য কোনো মিনিং হয়। আর একটা জিনিসের মানেও যদি আমরা দেখব কি যে হ্যাড মানেও যদি। এই সেন্টেন্সে হ্যাড মানে যদি অর্থে ব্যবহার হয়নি, ইফ মানে যদি। ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি এ প্লাস পাবে। তো শর্ত হচ্ছে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, স্টাডি ওয়েল। ওয়েলটা এখানে অ্যাডভার্ব, এই ভার্বকে মডিফাই করেছে। তো ইফ এখানে আমরা দেখছি কি যে আজকে ইফ নিয়ে যত সেন্টেন্স আলোচনা করব সব সেন্টেন্সগুলাই কমপ্লেক্স সেন্টেন্স। কারণ হচ্ছে দেখো এখানে 2টা ক্লজ আছে, এখানে একটা কমা লেগে যায়। ইফ ইউ স্টাডি ওয়েল, এখানে একটা কমা দিয়েছি, তারপরে আর একটা ক্লজ। তো এটা হচ্ছে এসসি ক্লজ। এসসি ক্লজ বলতে আমি বোঝাচ্ছি এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, এই 2টা মিলেই হয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের একটা কন্ডিশনের মধ্যে পড়ে যায় এটা। তো আমরা সিম্পল কমপ্লেক্স নিয়ে আজকে আলোচনা না করি, আমরা আজকে আসছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করতে। তো কন্ডিশনাল সেন্টেন্স দেখছো তোমরা কি যে ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল গেট এ প্লাস। যদি তুমি, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট হলে ওটা ফিউচার হয়। তো বিস্তারিত আলোচনার আগে আমরা একটু দেখে আসা দরকার না আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা কয় প্রকার। আমরা এর আগেও আমার আলোচনাতে বললাম কি যে আমরা মনে করি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আসলেই সেকেন্ড, ফার্স্ট, থার্ড কন্ডিশন না, মূলত কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত 2 প্রকার। তাহলে আমরা লিখব কি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সেস কয় প্রকার, প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে
রিয়েল কন্ডিশন, রিয়েল কন্ডিশন, আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন, আনরিয়েল কন্ডিশন। রিয়েল কন্ডিশন আবার দুই প্রকার। রিয়েল কন্ডিশন কি আবার দুই প্রকার, রিয়েল কন্ডিশন দু প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনের সাথে অনেকজনাই পরিচিত না, জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনাল। দুই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, FIRST, ফার্স্ট কন্ডিশনাল। তো এদিকে লিখি, দেখো 2 নম্বরে আমরা দেখছি কি যে আনরিয়েল কন্ডিশন, আনরিয়েল কন্ডিশনাল, কন্ডিশনাল শনাল। এক হচ্ছে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। 2 T is IRD, third conditional, third conditional। তার মানে my dear students, you are observing, you are noticing that there are 4 kinds of sentence. Especially we have written here there are 2 kinds of sentence, real condition and unreal condition. In total we are watching here জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনালে তোমাদের কাছে আজকে নতুন মনে হতে পারে, কিন্তু ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, অল অফ ইউ আর ভেরি অ্যাকোয়েন্টেড উইথ দি 3 কন্ডিশনালস। তোমাদের কাছে কারোর কাছে মনে হতে পারে আজকে জিরো কন্ডিশনালটা নতুন, আজকে দেখব জিরো কন্ডিশনালটা কি। ঠিক আছে, তো আজকে চলো যাই দেখি জিরো কন্ডিশনালের কিছু সেন্টেন্স আমরা আলোচনা করি। তোমরা দেখো তাহলে আমরা জিরো কন্ডিশনালটাকে আমরা রিয়েল কন্ডিশনের মধ্যে রাখছিলাম। তো রিয়েল কন্ডিশন নিশ্চয়ই রিয়েল মানে যেটা বাস্তব, যেটা ঘটে, যেটা পসিবল, আর আনরিয়েল যেটা ইম্পসিবল, যেটা ঘটে না, যেটা চিন্তা করা, যেটা করা সব কিছুই ইম্পসিবল। হ্যাঁ, যেটা প্রবাবল, যেটা পসিবল, সেটাকে আমরা জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন, জিরো এবং ফার্স্ট কন্ডিশনের দুইটাকে আমরা রিয়েল কন্ডিশনের মধ্যে রেখেছি। তোমরা নাম শুনেই বুঝতে পারছো কি যে রিয়েল মানে যেটা বাস্তব। তো দেখো আমরা এখানে কিছু সেন্টেন্স লিখেছি, তো আমরা দেখতে পাচ্ছি কিছু সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সের যেটা, ইফ আইস মেল্টস ইট কনভার্টস ইনটু ওয়াটার। হ্যাঁ, তো ইফ আইস মেল্টস ইট কনভার্টস ইনটু ওয়াটার। তো এই যে দেখো, যদি বরফ গলে যায়, এটা পানিতে রূপান্তরিত হয়, এটা সত্য কথা, যেটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যেটা। হ্যাঁ, যেটা সার্বসম্মতিক্রমে সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটা আমাদের হ্যাবিচুয়াল ট্রুথ, সেগুলা কি হয় জিরো কন্ডিশন। এটা জিরো কন্ডিশন বলতে কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, কোনো কন্ডিশন নাই। তুমি যদি এখানে বরফকে কি করো, তাপ দাও, তাহলে বরফ কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে, এটা সত্য। এইটার কোনো ইয়ে নাই কি অন্য কিছু হবে এরকম না। স্কিপ করো। হ্যাঁ, দেখছি এই যে এবার সেকেন্ড সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, ইফ আই ওয়াজ লেট মাই টিচার পানিশড। হ্যাঁ, যদি আমার দেরি হতো, টিচার পানিশড মি। হ্যাঁ, শিক্ষক আমাকে শাস্তি দিত। হ্যাঁ, মানে আমি দেরি করতাম আর শিক্ষকও আমাকে কী করতো, শাস্তি দিত। এটা মানে যদি কখনো দেরি করতাম, মানে দেরি হতো, আমার দেরি হলেই কী করতো, শিক্ষক আমাকে শাস্তি দিত। এটাও জিরো কন্ডিশন। তো এটাও পাস্ট, এটাও ফার্স্ট, এটাও ফার্স্ট ইনডিফিনিট, এটাও ফার্স্ট ইনডিফিনিট, দুইটাই। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, দেখো নেক্সট সেন্টেন্স, ইফ আই আক্স মানে জিজ্ঞেস করা, কিন্তু এখানে আক্স ফর মানে চাওয়া। মনে রাখবো, আক্স ফর মানে চাওয়া, আক্সের পরে ফর যুক্ত হয়েছে, যার কারণে আক্সের মিনিং হচ্ছে চাওয়া।
ইফ আই আস্ক ফর এনি হেল্প ফ্রম হিম, যদি আমি তার কাছ থেকে কোনো সাহায্য চাই, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। দেখো এটা প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটাও কি প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ওইটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট। এটা অ্যাজ ইউজুয়াল ঘটে। যদি আমি চাই সে আমাকে সাহায্য করে, এরকম না সে আমি যদি সাহায্য চাই সে আমাকে সাহায্য করবে, মানে এখনও করিনি, করবে। তো এখানে কিন্তু তা না, এখানে হচ্ছে আমি সাহায্য চাইলে সে আমাকে সাহায্য করে, আমি তার কাছ থেকে টাকা চাইলে সে আমাকে দেয়। হ্যাঁ, এরকমও তো বলতে পারি কি যে যদি আমি তার থেকে টাকা চাই সে আমাকে টাকা দেবে। হ্যাঁ, এরকম না, এটা হচ্ছে আমি চাই সে আমাকে দেয়। নেক্সট সেন্টেন্স দেখো, ইফ সান, এইটার উচ্চারণ কিন্তু ছান হবে, ছুন বলো না কেউ আবার, এসও এনের উচ্চারণও সান। তো ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উদিত হয়, উঠে, তাহলে ডার্কনেস রিমুভস, ডিজঅ্যাপিয়ার, অ্যাপিয়ার আর ডিজঅ্যাপিয়ার। তো যদি সূর্য উঠে, যদি সূর্য উঠে তাহলে কি হয়, অন্ধকার চলে যায়। হ্যাঁ, এটা রুলস অফ নেচার, ইটস এ রুলস অফ নেচার, এটা ইউনিভার্সাল ট্রুথ। যেখানে আলো অন্ধকার থাকে সেখানেই যদি তুমি লাইট মারো বা লাইট দাও, আলো দাও, সেখানেই দেখা যাবে ডিসপেল হয়ে যাবে। হ্যাঁ, অন্ধকার ডিসপেল হয়ে যাবে, হ্যাঁ, অন্ধকার রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, এটা একটা কি বলবো, এটা ভৌগোলিক সত্য কি যে দি সান রাইজেস, ইফ দ্য সান রাইজেস ডার্কনেস রিমুভ, চলে যায়। নেক্সট সেন্টেন্স ইউ সি, ইফ দি গার্ল হেটস মি, আই হেট হার। হ্যাঁ, যদি মেয়েটা আমাকে ঘৃণা করে আমি তাকে ঘৃণা করি। তো তোমাকে তোমার আব্বু বললো, এই তুই ওকে ঘৃণা করিস, তুই নাকি ওকে দেখলে থুতু ফেলিস, তো এইটা কেমন ব্যাপার, এটা করিস কেন? তো তুমি তোমার ফাদারকে বলছো কি যে না আমি তো এরকম করি না, ও যখন আমাকে ঘৃণা করে আমি তাকে ঘৃণা করি, ও যখন আমি স্পাইট করে থুতু দেয় আমি তাকে থুতু দিই। হ্যাঁ, তো এটা একটা কন্ডিশনের মধ্যে পড়ে কি যে জিরো কন্ডিশন, এটাও প্রেজেন্ট ওইটাও প্রেজেন্ট। হ্যাঁ, তো ও ভালো খেললে আমি ভালো খেলি, তুইও ভালো খেলিস না কে, কয় আমার ক্যাপ্টেনই তো ভালো খেলে না, আমার ক্যাপ্টেন ভালো খেললে আমি ভালো খেলি। তো এরকম, এই ক্লাসে মনোযোগী হস নাকি, আমার টিচারই তো ক্লাসে মনোযোগী না, তো আমি কীভাবে মনোযোগী হব? টিচার পড়ানোর সময় এদিকে তাকায় ওইদিকে তাকায়, একবার বসে একবার ঘুমায়, তো টিচার ভালো পড়ায় না, আমিও শুনিনি। তো এরকম মানে একটা হলেই যেন আর একটা হয়ে যায়। হ্যাঁ, জিরো কন্ডিশন। ইফ দ্য সান রাইজেস ডার্কনেস রিমুভস, ইফ দ্য গার্ল হেটস মি আই হেট হার, এটাও প্রেজেন্ট হলো, এটাও প্রেজেন্ট হলো। বুঝতে পারছো নিশ্চয়ই? তো এখানে দেখো দুইটা স্ট্রাকচার আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট, তারপরে আর একটা ক্লজ যেটা সাবঅর্ডিনেট ক্লজটা, যখন ইফযুক্ত অংশ যখন প্রেজেন্ট হচ্ছে, ইফযুক্ত অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, আর ইফ ছাড়া অংশটা কী বলা হয়, প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ যখন প্রেজেন্ট হচ্ছে তখন প্রিন্সিপাল ক্লজটাও কী হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে। সাবঅর্ডিনেট ক্লজ যখন পাস্ট হচ্ছে, প্রিন্সিপাল ক্লজটাও কী হচ্ছে, পাস্ট হচ্ছে। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যদি ইফযুক্ত অংশটা প্রথমে থাকে তাহলে অবশ্যই এই সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা কি হবে, কমা হবে। তুমি সেন্টেন্সটা এরকমভাবেও লিখতে পারো কি যে আই হেট দি গার্লস ইফ শি হেটস মি, এরকম লিখতে পারো। যখন ইফটা মাঝখানে যাবে তখন ওখানে আর কমা লাগবে না। তো এই সেন্টেন্সটা এরকম করতে পারো, আই আস্ক ফর এনি হেল্প ফ্রম হিম, হি হেল্পস মি, হি হেল্পস মি ইফ আই আস্ক, ইফটা মাঝখানে দিতে পারো। হ্যাঁ, হি হেল্পস মি ইফ আই আস্ক ফর এনি হেল্প ফ্রম হিম, এরকম লিখতে পারো। ইফ মাঝখানে থাকলে কী হবে বলো, কোনো কমা বসবে না। তাহলে আমরা এবার যাব ফার্স্ট কন্ডিশন নিয়ে, চলো যাই। ফার্স্ট কন্ডিশনালের প্রথম সেন্টেন্স, ইফ হি স্টাডিজ হার্ড হি উইল পাস ইন দ্য এক্সাম। যদি সে পড়াশোনা করে, আমরা রিয়েল কন্ডিশনের মধ্যেই আসি, যদি সে কঠোর পড়াশোনা করে বা ভালো কঠিনভাবে পড়াশোনা করে, সে কি করবে, পরীক্ষায় পাশ করবে, এটা শর্ত। হ্যাঁ, যদি ইফযুক্ত অংশ প্রেজেন্ট হয়, ইফ ছাড়া অংশটা কী হবে, ফিউচার ইনডিফিনিট হবে। হ্যাঁ, তো এটা শর্ত, ইফযুক্ত অংশ প্রেজেন্ট। তাহলে এখানে একটা স্ট্রাকচার লিখে রাখি যে ইফ প্লাস প্রেজেন্ট ডট ডট প্রেজেন্ট ইন্ডি প্লাস কমা, এখানে হবে হচ্ছে ফিউচার ইন্ডি। তার মানে ইফযুক্ত অংশ যদি প্রেজেন্ট হয়, ইফ ছাড়া অংশটা ফিউচারে হয়। তবে এখানে আমরা এই আরেকটা সেন্টেন্স দেখব, ইফ আই হ্যাভ মানি, যদি আমার টাকা থাকে। কেউ ভাবতে পারে কি যে হ্যাভ থাকলে বোধহয় প্রেজেন্ট পারফেক্ট হয়, না, হ্যাভের পরে ভার্বের পাস্ট রেজাল্ট ফর্ম থাকলেই ওইটা কী হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাভ মানি, ইফের পরে ভার্বের মূল ফর্ম হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তো আই শ্যাল হেল্প ইউ, যদি আমার টাকা থাকে আমি তোমাকে সাহায্য করব, এটা ইপযুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি আছে ফিউচার ইনডিফিনিট। তারপরে নেক্সট সেন্টেন্স, ইফ ইউ আর রিসাইটিং দি হলি কোরআন, যদি পবিত্র কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো, হ্যাঁ, তাহলে আই উইল নট ডিস্টার্ব ইউ, আমি তোমাকে সমস্যা করব না, আমি তোমাকে বিঘ্ন ঘটাবো না, এটা শর্ত। যদি কোরআন তেলাওয়াত করতে থাকো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওইদিকে যা কি হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে আমি একটা জিনিস তোমাদের মেসেজ দিতে হচ্ছে এই সেন্টেন্সে, দেখো নেক্সট সেন্টেন্সে, উইল ইউ অ্যাকম্পানি মি, অ্যাকম্পানি মি, তুমি কি আমার সঙ্গী হবে, কোম্পানি মানে সঙ্গী, সাহাবী, সাথী, হ্যাঁ, তো ওইটার ভার্ব ফর্ম হচ্ছে অ্যাকম্পানি, তুমি কি আমার সঙ্গী হবে যদি আই গো টু লন্ডন, যদি আমি লন্ডনে যাই তুমি কি আমার সঙ্গী হবে। তো এইটা দেখো ভার্ব, এইটা কেউ প্রশ্ন করতে পারে কি যে এইটা ফিউচার ইনডিফিনিট, সরি এটা ইন্টারোগেটিভ করার সময়তে, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ করার সময়তে আমি কি ওই সাবঅর্ডিনেট ক্লজটা ইন্টারোগেটিভ করতে পারি, এটা ইন্টারোগেটিভ করতে পারি কি না, no sentence, no subordinate clause can be interrogative. Always time we'll notice that principal clause will be interrogative sentence, interrogative, মানে সবসময়তেই প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা কি হবে ইন্টারোগেটিভ হবে, সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ হবে না, এটা মনে রাখতে হবে। আর চলো যাই এবার দেখবো আমরা সেকেন্ড কন্ডিশনাল, তার মানে পাস্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালকে আমরা টাইপ 2 বলতে পারি, পাস্ট কন্ডিশনাল বলতে পারি। তো এখানে দেখছি ইফ আই ওয়্যার আ ফ্রিডম ফাইটার, হ্যাঁ, ইফ আই ওয়্যার আ ফ্রিডম ফাইটার, যদি আমি মুক্তিযোদ্ধা হতাম, মানে যদি আমি যোদ্ধা হতাম, মুক্তিযোদ্ধা হতাম, হ্যাঁ, তাহলে আই উড ফাইট ফর দি কান্ট্রি, আমি দেশের জন্য যুদ্ধ করতাম। সবারই এই ইন্টেনশন আছে কি যে এটা দেখো এখানে আমার প্রশ্ন হচ্ছে এখানে আয়ের পর তো ওয়াজ হয়, কেন ওয়্যার হলো, আমরা অলরেডি সেকেন্ড কন্ডিশন, তার মানে আনরিয়েল কন্ডিশনে চলে আসছি, তার মানে দ্যাট ইজ ইম্পসিবল, তার মানে আমরা প্রেজেন্টে দ্বারা অতীতের যেই কল্পনাগুলো করি সেটাই হচ্ছে আনরিয়েল, মানে যেটা রিয়েল না, যেটা পাস্ট হয়ে গেছে। পাস্ট মানে যেটা পাস্ট সেটা তো কখনোই টার্ন ব্যাক করতে পারে না, পাস্ট ক্যানট টার্ন ব্যাক ইন প্রেজেন্ট, তো পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, তারপরেও পাস্ট আমাদের কি করে, আমাদের শিক্ষা দেয়, পাস্ট থেকে আমরা শিক্ষা নেই, উই গেট এ গুড লেসন ফ্রম পাস্ট ইজ গোল্ডেন বলে না ফিউচার ইজ গোল্ডেন, পাস্ট ইজ গোল্ডেন, ফিউচার ইজ অলসো গোল্ডেন, মানে পাস্ট ইজ গোল্ডেন, ফিউচার ইজ মোর গোল্ডেন। তো এটা বলতে পারো কি যে ইফ আই ওয়্যার, যেটা ইম্পসিবল, যেটা ইমাজিন করতে হয়, হ্যাঁ, ইফ আই ওয়্যার ফ্রিডম ফাইটার, আমি এখানে দাঁড়া, আজকে 1971 সালে যুদ্ধ হয়েছে, আজকে 2020 সাল, আমি এখন বলছি যদি আমি মুক্তিযুদ্ধ হতাম তাহলে কী হতাম, আমি দেশের জন্য যুদ্ধ করতাম, এটা ইম্পসিবল, ইট ইজ অ্যাবসোলিউটলি ইম্পসিবল ফর মি টু টার্ন ব্যাক ইন পাস্ট অ্যান্ড টু ফাইট ফর দি কান্ট্রি। সো স্ট্যান্ডিং ইন প্রেজেন্ট আই এম থিঙ্কিং ইন future, in past, how can I be a fighter to fight for the country, it is my intention, it is occurring in my mind, how can be a freedom fighter, তো এটা অ্যাবসোলিউটলি ইম্পসিবল ফর মি নাও। সো যখন আমরা অসম্ভবকে মানে অসম্ভব কল্পনা করি তখন ওয়াজের জায়গায় আমরা কি করি, ওয়ার করি, বুঝতে পারছো, সেই জন্য এটা দেখো পাস্ট ইনডিফিনিট। কেউ আর ভাবতে পারো ওয়ার তো আমি দেখেছি পাস্ট কন্টিনিউয়াস, নো পাস্ট কন্টিনিউয়াস না, ওর পর আইএনজি ফর্ম হবে, কিন্তু এটা ইজ এম এর পাস্ট ফর্ম ওয়ার অথবা ওয়াজ, তো সেই ক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট। আর এখানে হয়েছে উড। আমরা নিচে দেখবো এখানে একটা স্ট্রাকচার আছে, এই যে একটা স্ট্রাকচারটা একটু যদি দেখে নাও তাহলে সেন্টেন্সটা একটু ক্লিয়ার হবে। সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট, তারপর এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় ইফযুক্ত অংশ, তাহলে ইফ ছাড়া অংশটাই যায় উড করতে পারো, কুড করতে পারো, তারপরে মাইট, তারপরে ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে, কারণ এগুলো মডাল অক্সিলারি ভার্ব, এরপরে কখনোই পাস্ট হবে না ভার্ব, উড কুড মাইটের পর অলওয়েজ ভার্বটা বেস ফর্ম হবে। ইফ আই হ্যাড আ লট অফ মানি, ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার টাকা থাকতো, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। আমি যদি একটু ক্লিয়ার করি, হ্যাঁ দেখো হ্যাভ, হ্যাজ, এই দুইটারই এটা ভিপি 1 ফর্ম, তার মানে ভার্বের মূল ফর্ম, এটা হ্যাড, এটা ভিপি 2 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটাও কি ভিপি 3 ফর্মটাও হ্যাড। হ্যাঁ, এটাকে যদি তুমি ইফ হি হ্যাড করো তাহলে পরে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি
এটাকে তোমরা ইফ হি হ্যাড করো, ইফ হি হ্যাড এ লট অফ মানি, তখন থার্ড কন্ডিশনে চলে যাবে। তো এটা প্রেজেন্ট পাস্ট কন্ডিশন, তার মানে সেকেন্ড কন্ডিশন। ইফ হুমায়রা, হুমায়রা তোমরা জানো হুমায়রা কে? হুমায়রা একটা ট্র্যাডিশনাল নেম আমাদের ধর্মে। হুমায়রা নামটা খুব জনপ্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট স্ত্রী, মানে সবচেয়ে যে ইয়াংগেস্ট ওয়াইফ, তার সেটার নাম কি ছিল? আয়শা সম্ভবত, আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে তিনি শখ করে হুমায়রা বলে ডাকতো। হুমায়রা মানে হচ্ছে খুব সুন্দরী, যারা খুব সুন্দরী, তার মানে হুমায়রা শব্দের অর্থ হচ্ছে খুব সুন্দরী। তোমাদের যাদের নাম হুমায়রা, তোমরা খুব লাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম অনুসারে তোমাদের নামকরণ করা হয় বা হয়েছে আর কি। ইফ হুমায়রা, ওদিকে আমরা না যাই। ইফ হুমায়রা ওয়ার এডুকেটেড, যদি হুমায়রা শিক্ষিত হতো, শি উড গেট এ গুড জব, সে কী করতো? একটা ভালো চাকরি পেত, একটা জব পেত। হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট। কেউ ভাবতে পারে এটা পরে ওয়ারের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হাউ ইজ ইট পসিবল? তো পসিবল, এটা পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ হেল্পড মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতো, এটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তো এটা যখন পাস্ট ইনডিফিনিট হবে তখন উড করতে পারো, কুড করতে পারো। হ্যাঁ, তুমি যদি বলো কি যে ইফ ইউ হেল্পড মি, আই উড, অথবা আই কুড হেল্প ইউ, আই মাইট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, সাহায্য করতেও তো পারতাম। কুড দিলে পরে করতে পারতাম, উড মানে করতাম। হ্যাঁ, মাইট করতেও তো পারতাম, এরকম মিনিং হবে। ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, আমাকে আমন্ত্রণ করতে, ইনভাইটেড মি, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। মাইট গো, দুইটার যে কোনো একটা বলতে পারো, 3 অপশন দিতেই পারো। তো আমরা এখন লাস্ট আইটেম বাকি আছে আমাদের থার্ড কন্ডিশন নিয়ে, আমরা এটা থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। চলো, হ্যাঁ দেখো, এবার লাস্ট আইটেম, একদম ফিনিশিং আইটেম, তোমাদের ধৈর্য হারানোর দরকার নেই। এবার দেখো, থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা আলোচনা করছি। থার্ড কন্ডিশনাল ছাড়াও আরেকটা কন্ডিশনাল আছে যাকে মিক্সড কন্ডিশন, আসলে এটা কোনো কন্ডিশনের মধ্যে পড়ে না, তো আমরা মিক্সড কন্ডিশনকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করব। থার্ড কন্ডিশনকে পারফেক্ট কন্ডিশনালও বলা হয়। তো পারফেক্ট কন্ডিশনাল, ইফ শি হ্যাড বিন, দেখো হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর ওর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তার মানে দেখো একটু যদি আপডেট করি, এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, VP1 ফর্ম, আর VP2 ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এটা হচ্ছে VP2 ফর্ম, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তো ইফ এরকম হতে পারতো, ইফ শি ওয়াজ প্রেজেন্ট, এটা তখন সেকেন্ড কন্ডিশনে হতো। ইফ শি হ্যাড বিন প্রেজেন্ট, এটা থার্ড কন্ডিশন, পাস্ট পারফেক্ট টেন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এখানে হি উড হ্যাভ রেস্কিউড মি ফ্রম দি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, যদি সে সেখানে উপস্থিত থাকতো, সে আমাকে ওই দুর্ঘটনার থেকে উদ্ধার করতো। রেস্কিউ মানে উদ্ধার করা, রেস্কিউড মি ফ্রম দি অ্যাক্সিডেন্ট। তো নেক্সট সেন্টেন্স, ইফ আই হ্যাড বিন ইনভাইটেড, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মোডে আছে সেন্টেন্সটা। যদি আমাকে দাওয়াত দেওয়া হতো, যদি আমি সেন্টেন্সটা এরকমও করতাম, আমি আরও একটু আপডেট করি, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই, স্ট্রাকচারগত পার্থক্য। যদি সেন্টেন্সটা এরকম হতো, ইফ আই ওয়াজ ইনভাইটেড, তাও মিনিং হতো যদি আমাকে দাওয়াত দেওয়া হতো। এখানে হ্যাড বিন ইনভাইটেড, এটার মিনিংও কি? আমাকে দাওয়াত দেওয়া হতো। ইফ আই হ্যাড বিন ইনভাইটেড অ্যাট হিজ বার্থডে, যদি তার জন্মদিনে আমাকে দাওয়াত দেওয়া হতো বার্থডে পার্টিতে, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দেয়ার আর্লি, সেখানে আমি খুব তাড়াতাড়ি কী করতাম? হ্যাঁ, উপস্থিত হতাম। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স, ইফ ইউ হ্যাড প্রপোজড মি, ইফ ইউ হ্যাড প্রপোজাল থেকে প্রপোজ মানে প্রস্তাব, যদি তুমি আমাকে প্রস্তাব দিতে, আগেই প্রস্তাব দিতে, তাহলে আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট, আমি সেটা কী করতাম? গ্রহণ করতাম, মেনে নিতাম, গ্লাডলি, হ্যাঁ, সাগ্রে কী করতাম? আনন্দের সাথে সেটা গ্রহণ করতাম। তো প্রপোজ দেয়ওনি তো, যদি দিতে, পাস্ট অতীতে যদি কখনো আমাকে দিতে প্রস্তাব, তাহলে আমি আজকে তোমাকে বলছি, তুমি আমাকে প্রস্তাব করনি, তোমার অন্যজনের সাথে বিয়ে হয়ে গেছে, এখন আমি আজকে বিয়ের পরে দেখা যাচ্ছে কি যে খুব আগ্রহ ছিল তুমি আমাকে প্রস্তাব দেবে, কিন্তু তুমি দেওনি আমাকে প্রস্তাব। তো ইউ হ্যাড প্রপোজড মি, ইফ ইউ হ্যাড প্রপোজড মি, যদি তুমি আমাকে প্রস্তাব দিতে, কোনো কাজের প্রস্তাব হতে পারে, বিয়ের প্রস্তাব হতে পারে। ইফ ইউ হ্যাড প্রপোজড মি,
আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট গ্ল্যাডলি, সেটা আমি আগ্রহের সাথে গ্রহণ করতাম। তারপরে নেক্সট ওয়ান, ইফ দ্য বয় হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি ছেলেটা মনোযোগ সহকারে পড়াশোনা করতো, অ্যাটেন্টিভলি এটা অ্যাডভার্ব। ইফ হি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টাডিড অ্যাটেন্টিভলি হি উড হ্যাভ গট এ প্লাস। গটও হতে পারে আবার গটেন হতে পারে, গেট, গট, গটেন, আবার গট, মানে গট পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, আবার গটেন তো পাস্ট পার্টিসিপল ফর্ম এমনিতেই। তো কেউ ভাবতে পারে কি যে হ্যাভের পর তো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কেন পাস্ট ফর্ম হলো? এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে দেখছি। তো যদি ছেলেটা মনোযোগ সহকারে পড়াশোনা করতো, সে প্লাস পেয়ে যেত, পাইতো সে, এটাকে কন্ডিশনাল পারফেক্ট বলা হয়। কি বলা হয়? কন্ডিশনাল পারফেক্ট। আমরা এখানে লিখেছি পারফেক্ট কন্ডিশনাল। তো আমি এখানে একটা স্ট্রাকচারও দেখাইছি, সাবজেক্ট, ই প্লাস সাবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন কি হবে দেখো, সাবজেক্টের পর উড হ্যাভ হতে পারে, কুড হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আজকের মতো, হ্যাঁ মাই ডিয়ার লার্নার্স, আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, পরবর্তীতে দেখা না হওয়া পর্যন্ত তোমরা ভালো আছো, ভালো থাকবা, হ্যাঁ, এই প্রত্যাশা করেই আজকের মতো শেষ সমাপ্তি টানছি। শুভকামনা রইল সবার জন্য। কোভিড-19 নিশ্চয়ই নিজেদের প্রতি, পরিবারের সব সদস্যের প্রতি, হ্যাঁ, সচেতন থাকবা, হ্যাঁ, সুস্থ থাকবা, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আর একটা জিনিস ভুলবে না কিন্তু, লাইক, কমেন্ট আর শেয়ার দিতে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। থ্যাংক ইউ।